বসন্ত উৎসব 1430। আজকে যারা এখানে উপস্থিত আছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের যারা বরেণ্য শিক্ষক, যারা আমার সাথে এখানে উপস্থিত আছেন, বিভিন্ন বিভাগের যে সকল শিক্ষক এই অনুষ্ঠানে আসছেন তারা আছেন, এবং আমার যারা প্রিয় শিক্ষার্থী তাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন, স্বাগত, এবং বসন্ত উৎসবে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খুবই আনন্দিত যে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমি ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত চেয়ার, এবং জানিয়েছিলাম যে আপনারা অনুষ্ঠান শুরু করে দেন, আমি মাঝখানে এসে জয়েন করব। আসলে এই রিচুয়ালটা মনে হয় ভাঙতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং অনুষ্ঠানের মাঝখানে এসে আমি এবং আমার সাথে আমাদের সম্মানিত কোষাধ্যক্ষ ডক্টর হুমায়ুন কবির চৌধুরী আমরা দুজনে এসে কিছু বলে যাব শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমার মনে হয় সেটাই জরুরি, কিন্তু অনুষ্ঠানটা ঠিক টাইমে শুরু করা উচিত। এখন আমার জন্য কিন্তু বাংলা বিভাগ নাকি সকাল 10টা থেকে বসে আছে, হুইচ মেড মি ফিল ভেরি গিলটি। আর আমি সে কারণেই যে আমি বলছি যে ভবিষ্যতে যেন আমরা অনুষ্ঠানগুলি সেভাবে সাজাই। বসন্ত উৎসব এটা আসলে বলা যায় যে বাংলাদেশ যখন অনেকে উল্লেখ করেছে যে 6 ঋতুর দেশ, কিন্তু আমরা এখন বলতে পারি যে বাংলাদেশ আসলে 2 ঋতুর দেশ হয়ে গেছে। সেই 6 ঋতুকে আমরা আসলে মনের মধ্যে ধারণ করি, আমরা চর্চা করি, এবং আমরা যেটা বলতে পারি যে আজকে যে বিজনেস স্টাডিজের যে বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি হচ্ছে, আমি শনিবার দিন ফাইন্যান্স ডিপার্টমেন্টের আমন্ত্রণে তাদের সাথে প্রায় 600 শিক্ষার্থীর সাথে আমি নৌবিহারে ছিলাম, এবং তাদের সাথেও আমার অনেক আদান প্রদান হয়েছে, গল্প হয়েছে, ছবি তোলা হয়েছে। তো ওরা তোমাদের চেয়ে একটু বেশি সুযোগ পেয়েছে, কারণ একজন উপাচার্যকে সারাদিনের জন্য তারা এক্সক্লুসিভলি পেয়েছে। এবং ফাইন্যান্স বিভাগের যিনি চেয়ারপারসন উনি অত্যন্ত রসিক, উনি বলেছেন যে আমি অনেক কমপ্লেনও দিলাম, ওনাদের বিজনেস স্টাডিজের ডিন ছিল। আমি বললাম যে আমার অন্যান্য ডিনরা কোথায়, আপনি ওনাদেরকে আমন্ত্রণ দিন করলেন না, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও আমন্ত্রণ করেন নাই। উনি বললেন যে না, এক্সক্লুসিভলি উপাচার্যকে পাওয়ার জন্য আর কাউকে আমন্ত্রণ করিনি। তো উনি অত্যন্ত রসিক মানুষ, উনি সেভাবে আমি আর ট্রেজারার সাহেব ওনাদের সাথে সারাদিন কাটালাম, এবং আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। বিশেষ করে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলে অনেক উপকৃত হয়েছি। আমার এখানে পথ চলা খুবই নতুন। এখানকার যিনি অধ্যাপক আমার নামে বলেছেন, আমি জানি মনে হয় যে ইতিবাচক কথাই, কিন্তু আমি যদি ভূমিকম্প দিই সেটা তো ভালো হবে না। তো সেটাই আমি ভূমিকম্প দিতে চাই। সেই ভূমিকম্পটা হচ্ছে যে আমাকে দেখে হয়তো তোমরা ভাবতে পারো আমি ব্যক্তি মানুষ হিসেবে যে খুব ডিসিপ্লিন হয়ে বড় হয়েছি তা না। আমার পিতামাতা অত্যন্ত একজন অসাম্প্রদায়িক পিতামাতা। আমার বাবা নেই, মা আছে, মা 83 বছর বয়স, বাট উনি আলজাইমার্সের রোগী, সে কারণে উনি কিছু মনে রাখতে পারেন না। এই আজকে এখানে আসার একটু দেরি হয়েছে কারণে যে আমার মার সাথে আমি ফোনে ভিডিও কলে অনেকক্ষণ ছিলাম সকালবেলা উঠে। তো আমার বাবা শিক্ষক ছিলেন, মা স্কুল টিচার ছিলেন। আমরা যেভাবে বড় হয়েছি, আমরা একটা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে বড় হয়েছি। আমি খুবই একটা ধর্মনিরপেক্ষ বাড়িতে বড় হয়েছি। তখন তো আমি ধর্মনিরপেক্ষতা বুঝিনি, কিন্তু এখন যখন বসন্ত উৎসব আসে, পয়লা বৈশাখ আসে, এখন যখন আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি, বা আমরা এখন অনেক কিছু করি, রোজ ডে করি, কত কিছু আবিষ্কার করা হয়েছে। কিন্তু এই দিনগুলোর পিছনে, যেহেতু তোমরা বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির শিক্ষার্থী, তোমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা দিবসের পিছনে কিন্তু একটা বাণিজ্যিক একটা ইন্টারেস্ট আছে। আজকে দেখো তোমরা সবাই হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি, হ্যাঁ, আবার এই শাড়িটাও আমি উপহার পেয়েছি একেবারে বসন্তের সাথে মিলিয়ে। সেখানে এই যে একটা কনজিউমারিজম, হ্যাঁ, একটু আগে আমাদের কোষাধ্যক্ষ মহোদয় বলেছেন যে উনি কনজিউমারিজম মার্কেটিং পড়ান। অর্থাৎ আমরা কিন্তু সোসাইটিটা খুবই কনজিউমারিস্ট হয়ে গেছি। পুঁজিবাদী সমাজে এই উন্মুক্ত বা উদার যেটা আমরা বলছি পরিবেশিকবাদ বলি বা নিউ লিবারাল ইকোনমিতে আমাদের যে অবস্থান, সেটা সবসময় আমরা কিন্তু মার্কেট ফোর্সেস দ্বারা ড্রিভেন। এখানে অনেক বড় একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে এই যে মাসটা, এই মাসে আমরা বসন্ত উৎসব করছি, আমরা ভ্যালেন্টাইন্স ডে করছি, কিন্তু এই মাসটা
শুরুই হয়েছে কিন্তু মহান ভাষা শহীদদেরকে স্মরণ করে, যারা আমাদেরকে এই বাংলা ভাষায় কথা বলার অধিকারটা প্রতিষ্ঠিত করে দিয়েছে, রাইট? তো সেখানে এই যে ওই যে 52 ভাষা আন্দোলন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে 52 সালে কি হয়েছিল, তারা বলছে যে আমরা জানি না, আর তারা বলছে যে কবে 21শে ফেব্রুয়ারি, কেন 21শে ফেব্রুয়ারি সৃষ্টি হলো, তারা বলছে যেটা 72 সালে হয়েছিল। তো আমরা যদি এখন এখানে কুইজ নিই, আমার মনে হয় এখানে যে খুব একটা আমি ঠিক প্রত্যাশিত আমি ফলাফল পাবো আমি জানি না, এটা তোমাদের শিক্ষকরা ভালো বলতে পারবে। আমার দুঃখটা ওখানে, আমার পরিতাপের বিষয় সেখানে, আমার দুর্বলতা সেখানে। আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে হয়তোবা আমরা ব্যর্থ শিক্ষকরা, যারা আমরা কোনো ছেলেমেয়েদের মনের মধ্যে তো অনুধাবন করতে শেখাতে পারিনি। 21শে ফেব্রুয়ারি আসতে দেখবে সাদা কালো বলে এখন দোকানও হয়ে গেছে, সাদা কালো সাদা কালো, আমরাও কালো শাড়ি পরছি, সব কিছু কালো। কালো পরলেই যে আমি ভাষায় সৈনিকরা যে দিয়ে গেছে জীবন, হ্যাঁ, বরকত জব্বার, তাদের কথা যদি আমরা মনে করি, সেটা ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আমি সেটাই মনে করি যে বসন্ত উৎসব আমরা ঠিকই করবো, ভ্যালেন্টাইন্স ডে বলে বাংলাদেশে কিছু ছিল না। এই ভ্যালেন্টাইন্স ডেতে মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে, যেখানে বলেছিল যে আমরা নাকি আরবি ভাষায় কথা বলতে হবে, আরবি ভাষা লিখতে হবে, আরবি ভাষা পলিসি হবে, প্রতিষ্ঠানগুলোতে আরবি ভাষা চালু করতে হবে, সেইটার এগেনস্টে যখন ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলন হয়, সেখানে কিন্তু 4 জন নিহত হয় এবং তাদেরকে ঢেকে দেওয়ার জন্য দীপাবলি একটি মেয়েও কিন্তু মারা যায়। তখন ঢেকে দেওয়ার জন্য এই এরশাদ সরকারের সময় শফিক রহমান বলে একজন সাংবাদিক লাল গোলাপের দিয়ে ভালোবাসা দিবস শুরু করেন। আমি ভ্যালেন্টাইন্স ডের বিপরীতে কথা বলছি না, কিন্তু আমি এটাতে খুশি হতাম, কেন ওই সময় যে ঘটনাটা ঘটে সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী, আমি চোখের সামনে সব দেখেছি, আমি নিজেও সেই আন্দোলনে শরীক হয়েছি। তাহলে আমার সে যে ভাই বোনরা চলে গেলেন এমন একটা মানে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, একটা সামরিক পলিটিক্যাল রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে, সেটাকে কমপ্লিটলি রাজনৈতিকভাবে আমরা ধামাচাপা দিয়ে দিয়েছি। তো এই জায়গাটাতে আমি বলবো যে আমার শিক্ষকদেরকে, আমরা শিক্ষকরা, আমার ছেলে যখন খুব ছোটো ছিল তখন সে বলতো, আমি বলতো তুমি কাকে বেশি লাভ করো, সে তার স্কুল টিচারের নাম বলতো, সে তার বাবা মাকে কিন্তু বেশি লাভ করে না। এটা কিন্তু প্রত্যেকটা শিশু করে, তারা স্কুলে যে ফ্যান্সি করে তাদের টিচারকে। তাহলে টিচাররা কিন্তু এমন একটা জিনিস যে টিচাররা তোমাকে যেটা শেখাচ্ছে, আমি জানি যে তোমরা যখন ক্লাস 17-18 বছরে বিশ্ববিদ্যালয়ে আসো ততক্ষণ যা কিছু হওয়ার হয়ে গেছে কিন্তু মাইন্ডসেটের মধ্যে। আমরা কিছু বলি সেটা তোমরা কিছুটা নাও কিছুটা নাও না, সামথিং অফ এভরিথিং, এভরিথিং অফ সামথিং, দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য স্টুডেন্টস। তাহলে ওই যে আমার বাঙালি বোন, আমি বসন্ত করবো, আমি সবই করব, আবার আমি সাম্প্রদায়িক কথাবার্তা বলবো। আমি বলবো যে হলে আপনারা কেন আদিবাসী মেয়েদেরকে আমাদের সাথে থাকতে দিচ্ছেন, ওরা তো শীতল খায়, আমি থাকবো না। আমি বলবো যে কপালে টিপ দিলেই নাকি সে নাকি হিন্দু হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা এটা হলে সেটা, সেটা হলে এটা, এবং কোনটা কোনটা করা যাবে না এটা মেয়েদের জন্য বেশি, মানে ওই লিস্ট তারা তৈরি করে তোমাদের হাতে ধরিয়ে দিচ্ছে, সেটাই ভাবার বিষয়। যে কারণে আমি সবসময় বলি যে আমার সংবিধান জানতে হবে, প্রত্যেকটা শিক্ষককেও যেমন আদ্যপাত্র সংবিধান জানতে হবে, প্রত্যেকটি শিক্ষার্থীর পকেটেও বাংলাদেশের সংবিধানটা থাকতে হবে। যে সংবিধানের 3rd সেকশন যেটা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে বলছে, সেটা তোমাকে জানতে হবে যে তোমার মৌলিক অধিকার, অল আর ইকুয়াল বিফোর ল ইররেসপেক্টিভ অফ ক্লাস, সেক্স, জেন্ডার অ্যান্ড এথনিসিটি। তার মানে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ কিন্তু আমাদের সংবিধান করেনি, কিন্তু আমরা ধর্মীয়ভাবে করছি, ধর্মকে কালচারে পরিণত করে করছি, এবং আমরা উইশ লিস্ট তৈরি করছি মেয়েরা কী কী করতে পারবে আর করতে পারবে না। অর্থাৎ আমি বসন্ত করছি কিন্তু আমি বাঙালিত্ব দেখছি না। বাঙালিত্ব যেটা, আমি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি 1 বছর আগে ভাষা আন্দোলনের এই দিবস উপলক্ষে একটা কেন্দ্রীয় অনুষ্ঠানে আমি বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি সেখানে বলেছিলাম যে আমরা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুকরণ করি, যিনি সুতি শাড়ি পরেন বা যিনি যেভাবে ওনার যে বিষয়টা ওটাও যদি আমরা দেখি, তাও আমাদের একটা বাঙালি বোধ থাকবে। কিন্তু দুঃখজনক যে
আমি সেই বাঙালিকে দেখছি না। বসন্ত হচ্ছে ঠিকই, কিন্তু সেই বাঙালিকতা কোথায়? সেই জায়গাতে আমার মনে হয় আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমার আইডেন্টিটি কী। আমি যখন কাউকে জিজ্ঞাসা করি তুমি কে, তখন অনেকে আমাকে বলে আমি মুসলমান, তারপরে কি, তারপরে আপা আমি সিলেটি, তারপরে আমি বাংলাদেশি। তো সেটা কি হবে? যখন তুমি লেখাপড়া করতে যাচ্ছ দেশের বাইরে, ইউ প্রেজেন্ট বাংলাদেশ। সো হোয়াট ইজ বাংলাদেশ? বাংলাদেশের মেয়েরা কীরকম, বাংলাদেশের পুরুষ কেমন, তাদের পরিচ্ছেদ, পোশাক কীরকম, পোশাক কিন্তু একটা আইডেন্টিটি ফর্মেশনের জায়গায় কাজ করে। ওয়েদার আই লাইক ইট অর নট, আই হ্যাভ টু রিপ্রেজেন্ট বাংলাদেশ। আমি জাস্ট 4 দিন আবুধাবিতে ছিলাম ইউনেস্কোর একটি আন্তর্জাতিক সম্মেলনে, যে সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আর্ট, কালচার অ্যান্ড এডুকেশন। হোয়াট ডাজ দ্যাট মিন? এই যে আজকে বসন্ত উৎসব, এটা হচ্ছে আমার পার্ট অফ সংস্কৃতি, কালচার, রাইট? আমরা সেই কালচারের বিষয়টাকে এত গভীরভাবে নিয়েছি, কিন্তু আমি জানি না এটা শুধুমাত্র পোশাকে নিয়েছি কিনা, মননে নিচ্ছি কিনা। মননে নিতে পারলেই কিন্তু আমি সার্থকতা মনে করি। সেই জায়গাটায় তারা বলছে যে যে দেশে যা যা আর্ট আছে, যে ধরনের কালচার আছে, সেটাকে এডুকেশনের মধ্যে নিয়ে আসতে হবে। এডুকেশন হচ্ছে একটা প্রসেস, ইট ইজ নট স্ট্যাটিক, ইট ইজ নট লাইক ইট ইজ ইভলভিং, এটা আনফোল্ড করছে। এবং আমি যদি মনে করি আমার জানলা দরজা বন্ধ, আমি এইটুকুর বাইরে শিখবো না, তাহলে তো হবে না। যেমন যখন আমি প্রথম কাজ শুরু করি পিএইচডি শেষ করে কানাডা থেকে এসে, খুলনার একজন মৌলানা আমাকে বলেছিলেন আপনি কি রিসার্চ করতে আসছেন, এটা 50,000 বছর আগে হয়ে গেছে। আমি বলছি যে 50,000 বছর আগে হয়ে গেলে তো ভালোই হলো, আমি ফলো আপ করতে আসছি। হ্যাঁ, ফলো আপ করতে আসছি যে রিসার্চের অবস্থা কি, ওই এলাকায় কেমন আছে জনগণ। তখন উনি বললেন যে খাইবেন কই দুপুরবেলা? আচ্ছা সেটা তো আমি জানি না। আমার সাথে অনেক মেয়ে বলছে আপনারা তো মাথায় কাপড় টাপড় দেন না, কী অবস্থা? বলছি কেন, রিসার্চের সাথে কি মাথায় কাপড় দেওয়া না দেওয়া সম্পর্ক কি? সব মিলে যখন আমি কাজ থেকে ফিরলাম, উনি আমাদের জন্য লাঞ্চ রেডি করে বসে আছে এবং তার স্ত্রীকে নিয়ে আসছে আমাদেরকে দেখা। এই যে একটা জাগরণ হচ্ছে মানুষের মধ্যে। তখন তাকে আমি বললাম যে হুজুর, আমার ধর্মের কাছে, ধর্ম তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমার নিজস্ব ব্যাপার, আর আমার সমাজ সংস্কৃতি। ওই এলাকায় হালখাতা হতো, ওই এলাকায় মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে থাকতো, কিন্তু মাঝে মাঝে আপনাদের মধ্যে আমি সমস্যা দিই। সেটা কে সৃষ্টি করে? সেই জায়গায় তো আমাকে শান্তি নিয়ে আসতে হবে। এবং সেখানে প্রত্যেকটা ধর্মের মধ্যেই কিন্তু নৈতিক শিক্ষা আছে এবং শান্তির একটা বাণী আছে। সেটা আমি বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা অংশের স্টুডেন্ট হয়তো আমার কথা শুনছে, প্রত্যেকেরই শোনার সুযোগ হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কীরকম, আমি প্রাতিষ্ঠানিকভাবে কীরকম, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। আমি সংবিধানকে সমুন্নত রাখি, আমি সংবিধানে বিশ্বাসী। 4টা পিলার, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তা। কিন্তু আমি উগ্র জাত্যাভিমানে বিশ্বাস করি না, সেটা জাতির পিতা বঙ্গবন্ধুও করেননি, তার কন্যাও করেননি, যার জন্য আজকে পাহাড়ে যে আদিবাসীরা থাকেন তাদের সাথে একটি শান্তি চুক্তি হয়েছে। এবং টি গার্ডেনের যেখানে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী, যখন টি গার্ডেনের নিম্ন মজুরি থেকে যখন মজুরিটিকে একটু বৃদ্ধি করা হবে, উনি ওনার হাতের একটা রুলি দেখিয়েছিলেন চা শ্রমিকদেরকে, এই দুটো রুলি তোমরা আমাকে উপহার দিয়েছিলে অনেক বছর আগে। এই দুটো রুলি আমি রেখেছি, কেননা তারা তাদের মতো করে যতটুকু পারে তারা প্রধানমন্ত্রীকে দিয়েছে। অর্থাৎ আমি যেটা বলবো যে কনজিউমারিস্ট সোসাইটিতে এইভাবে যদি আমি শুধু বিজনেস চিন্তা করি, ভেরি গুড, বিজনেস ছাড়া দেশে চাকা নড়বে না, কিন্তু তার সাথে একটা জীবনবোধ তৈরি করে। এবং ওই ফেয়ার অ্যান্ড লাভলি মার্কা না, রাইট, যে ওটা মেখে আমি সাদা হই, আমার বিয়ে হবে না। এখন শুনি ছেলেরাও ফেয়ার অ্যান্ড লাভলি লাগাচ্ছে। তার কারণ হচ্ছে যে বিয়ের বাজারে এখন মেয়েরাও বলছে যে ছেলেকে লম্বা হতে হবে, ছেলের গায়ে রং ফসা হতে হবে। তার মানে কিন্তু কনজিউমারিস্ট সোসাইটি। তার মানে কালোর মধ্যে আমি কোনো সৌন্দর্য দেখছি না, কিন্তু কালো হোক আর উজ্জ্বল শ্যামলা হোক, আবার অনেক কালোই হোক আর অনেক ফসা হোক, আমার কোনো কিছু আসা যায় না। মাথায় যদি কোনো কিছু না থাকে, তাহলে আমরা বলি ইংরেজিতে একটা কথা যে দ্যাট পার্সন ইজ এয়ার হেডেড, অর্থাৎ তার মাথায় বাতাস ছাড়া আর কিছুই নাই। ফুটবলের পাপ করে করে বাতাস ঢুকানো হয় না, অনেকের মাথায় শুধু বাতাস আছে এবং তারা বেকুফের মতো কথা বলে। তো সেই বেকুফ তো আমরা হতে চাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী গ্রাজুয়েট করে গেছে। যে আমি গেলাম আসলাম ইমিগ্রেশনে, কাকতলীয়ভাবে
আমার ইমিগ্রেশন অফিসাররা সবসময় দেখা যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেউ থার্ড ব্যাচ, কেউ ফোর্থ ব্যাচ, তো তারা খুব খুশি আমাকে, আপনি যান বসেন এই পাসপোর্টে, তারাই মেরে অস্থির হয়ে গেল, আমাকে চা টা খায়। আমার ভালো লাগলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দশকের বেশি শিক্ষকতা করে এসেছি। সেটা শিক্ষক শিক্ষার্থী এই বন্ধনটা খুব সুন্দর হবে। এই অনুষ্ঠানটি আমাদেরকে কাছাকাছি নিয়ে আসবে এবং এই হলুদের ছটা বসন্তের আগমন, এটা যেন আমার মনের মধ্যে থাকে এবং সেখানেই আমি যেন বহুমাত্রিকতা, অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ এবং অন্যান্য জাতিসত্তার মানুষকে নিয়ে যেন তাদের উৎসবগুলো কেমন হয় সেটাও আমরা দেখার চেষ্টা করি। তাদেরকে নিয়ে আমরা যেন সবাই মিলে যেন আমরা একটা শান্তিপূর্ণ, সৌহার্দ্য, সহমর্মিতার একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। জয় বাংলা, জয় বাংলা।